ভালো থেকো রঙ্গনা। পর্ব 6। আকাশে মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে। কড়া রোদ্দুরে নাজেহাল প্রকৃতি। সময়টা ঠিক বিকেলের আগ মুহূর্ত। ওহি ভার্সিটি থেকে ফিরছে বাসায়। ঘরের বাহিরে জুতার স্তূপ দেখে আপনা আপনি ভুরু কুঁচকে এলো ওহির। আজকে তো বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, কারোর আসার কথা ছিল না, তবে এত অপরিচিত জুতোর হাট বসেছে কেন? কৌতূহলী হয়েই সে পা বাড়ালো ড্রয়িং রুমে। অনেক অপরিচিত মুখের মাঝে একটি পরিচিত মুখমণ্ডল দেখেই চমকে গেল ওহি। বিরাট বড়সড় একটা ধাক্কাও যে খেলো তা নির্দ্বিধায় আঁচ করা যায়। ওহিকে দেখে বৈঠকখানার আলোচনা যেন বিরতি ঘোষণা করল। মুহূর্তেই রমরমা পরিবেশটা থিতিয়ে গেল। সোফা থেকে সুন্দরী এক ভদ্রমহিলা উঠে এলেন। ওহির গোলগাল ছোট মুখশ্রীতে হাত বুলিয়ে দিলেন বেশ আদুরে হাতে। আহ্লাদি কণ্ঠে বললেন, বড় হয়ে গেছিস তো। ওহি জবাব দিল না। সামনের চশমা পরা সুন্দরী নারী মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল। ভদ্রমহিলা আবারও আদুরে কণ্ঠে বললেন, কবে এত বড় হলি? আপনি যাওয়ার পরপরই। খোঁজ নেননি তো তাই জানেন না। অবশ্য খোঁজ নেওয়ার জন্য তো আপনি যাননি। ওহির কাট উত্তরে সামনের ভদ্রমহিলা বোধহয় কিছুটা ভড়কে গেলেন। সরু চোখে সোফায় বসে থাকা এক ভদ্রপুরুষের দিকে তাকালেন। লোকটা চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন। তার মধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায়ে ছুটে এলেন অবনী বেগম, হাতে এক গ্লাস ঠান্ডা শরবত। মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন, নাও তোমার শরবত, বাহিরে ভীষণ গরম। ওহি অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল। শ্যামলা গড়নের এই নারীর চোখ মুখ আজ বেশ শুকনো লাগছে। কপালে চিন্তিত একটা রেখাও আছে। সে যে বর্তমানে খুব ভীতিগ্রস্ত তা তার হাবভাবে বোঝা যাচ্ছে। ওহি ঠান্ডা শরবতের গ্লাসটা আলগোসে নিয়ে বেশ তৃপ্তি সহকারে পান করল সেটা। যতক্ষণ না শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অবনী বেগম ঠায় দাঁড়িয়ে রইলেন। মেয়ের খাওয়া শেষ হতে গ্লাসটা নিয়ে আবার চলে গেলেন রান্নাঘরে। অবনী বেগম রান্নাঘরে যেতেই ওহি নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। তার মাঝে ভদ্রমহিলা পিছু ডাকলেন, তোমার সাথে কিছু কথা ছিল। ওহি বিরক্ত হলো, বেশ বিরক্তকর একটা শ্বাস ফেলে বলল, আমি এখন ক্লান্ত। ভদ্রমহিলা ফোড়ন কাটলেন, এক রোখা ভাব নিয়েই বললেন, কথাটা বেশিই জরুরি ওহু। প্লিজ ও নামে ডাকবেন না। আর হ্যাঁ, আপনি আগের মতনই রয়ে গেলেন, বিরক্তকর স্বভাবের। ওহি ভদ্রভাবে কথা বলো, উনি তোমার। নুরুল সওদাগরের গুরুগম্ভীর কণ্ঠ থেমে গেল ওহির মুখ ফ্রানো দেখেই। অতঃপর ওহি তাড়া দিয়ে বলল, কি বলবেন বলুন। ভদ্র মহিলা আরেকটু এগিয়ে এলেন, প্রায় ওহির গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বললেন, আমার সাথে এভাবে কথা বলছিস কেন বাবু? ওহির কণ্ঠ এবার খানিকটা উঁচুতে উঠল। মহিলাটার হাতটা ঝাড়া মেরে বলল, আমি এভাবেই কথা বলি, এটাই আমার স্বভাব। ভালো লাগলে ভালো, আর না লাগলে রাস্তা মাপুন। আপনাকে আমার সহ্য হচ্ছে না। কথা শেষ করে গটগট পায়ে ওহি নিজের রুমে চলে গেল। বেশ শক্ত হাতেই দরজাটা আটকালো। বিকট শব্দ হলো, যে শব্দ ওহির রাগের পরিমাণ সম্পর্কে কিঞ্চিৎ ধারণাও দিয়ে গেল। ভদ্রমহিলা তাজ্জব বনে কতক্ষণ তাকিয়ে রইল সেদিকে। চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলের ছাদে। বনফুল নিজের বাংলা বইটা একটু ঘেঁটে ঘুঁটে দেখছে। মেয়েটাও পড়াশোনায় বেশ ভালো। চিত্রা অধৈর্য হয়ে একবার সিঁড়ি আরেকবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। বনফুল বার কয়েক চিত্রার দিকে তাকালো। মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্য আঁচ করতে পেরেছে।
কিন্তু তবু ও ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো, কি চিতাবাঘ, এমন করছিস কেন? কোনো সমস্যা? চিত্রা রাস্তা থেকে দৃষ্টি ঘুরিয়ে বনফুলের দিকে তাকালো। মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রার চোখ এড়ালো না। তবুও সে বুঝতে পারেনি এমন একটা ভাব করে বলল, না রে, কোনো সমস্যা না, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। বনফুল আগ্রহী কণ্ঠে বলল, কি কথা? আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি। আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলেছিল তোকে যেন একটু ডেকে যেতে বলি। দরকারি কথা অনেক নাকি তোর সাথে? আমি বলতেই ভুলে গেলাম। তুহিনের নাম শুনতেই কাঁপাকাঁপি শুরু মেয়েটার। কণ্ঠ খাদে নিয়ে বলল, কি কথা রে চিতাবাঘ, তুই জানিস কিছু? চিত্রা পায়ের উপর পা তুলে মাথাটা হেলিয়ে দিল চেয়ারে। আয়েশি ভঙ্গিতে বসে অতঃপর বলল, জানি না তো, তুই গেলেই তো জানবি। তোর কথা আমি কিভাবে জানবো অদ্ভুত? যা তো তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। বনফুল দ্রুত উঠে দাঁড়ালো। বইটা বন্ধ করেই ছুট লাগালো চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে। তা দেখে খিলখিল করে হেসে উঠল চিত্রা। অস্ফুট স্বরে বলল, পাগলি মেয়ে। সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে। প্রকৃতি আঁধার। চিত্রার চোখ ঘুমে ভার ভার হয়ে এসেছে। চোখ কিছুটা লেগে আসতেই কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো। চোখে গভীর ঘুম আর মনে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছেই তার ভেতরে ভেতরে তুমুল যুদ্ধ শুরু হলো। অতঃপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে সে টেনে খোলার চেষ্টা করলো। বার কয়েক চেষ্টায় সে সফলও হলো। নিভু নিভু চোখের পাতা ঝাপটে ঝাপটে অস্পষ্টভাবে তার আশপাশের দৃশ্য ফুটে উঠল চোখের পাতায়। এমন গরম আবহাওয়ার মাঝেই একটা শীত ভাব তাকে জেঁকে ধরেছে। প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকছে। চিত্রা নড়ে চড়ে বসল। চোখগুলোকে পুরোপুরি খুলে আশেপাশে তাকাতেই দেখল প্রকৃতির বুকে গভীর রাত নেমে গিয়েছে। তৎক্ষণে তার চোখ লেগেছে, অনেকটা সময়ই হয়েছে বোধহয়। চিত্রা বাঁদিকে তাকাতেই তার শীত লাগার উৎস উদ্ভাবন করতে পারল। বাহার ভাইয়ের ঘরের বিশাল টেবিল ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা। জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাসই তাকে ছুঁয়ে দিচ্ছে। ছাদের হলুদ বাল্বটাও জ্বালিয়ে দেওয়া, এমনকি চিলেকোঠার ঘরেরও আলো জ্বলছে। চিত্রা ভ্রু কুঁচকালো। বাহার ভাই এসে পড়েছেন, অথচ তাকে ডাকল না কেন? গত ৩-৪ দিন যাবৎ পড়াতেও যাচ্ছেন না। বাহার ভাই এর এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে। চিত্রা উঠে দাঁড়ালো। অনেকক্ষণ একটানা বসে থাকার কল্যাণে পা দুটো ঝিমঝিম করছে। সে দাঁড়িয়ে কতক্ষণ পা ঝাঁকালো। হাঁটার শক্তি সঞ্চিত হতেই সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাই এর ঘরের দিকে। জানালার কাছটাতে এসেই সে থামল। ঘরের ভেতরে কারোর দেখা নেই। আলোটা জ্বালালো কে? ফ্যানটাও বা চালালো কে? চিত্রা ধপধপ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। রান্নাঘরের বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাঁধছিলেন। চিত্রাকে দেখেই মুচকি হাসল। আদুরে কণ্ঠে বলল, কি ব্যাপার তুই কি আজকাল ঘুমোস না? ছাদেই দেখি ঘুমিয়ে গেলি। চিত্রা রান্নাঘরের সামনে থাকা ওয়াশরুমে গেল। হাত মুখ ধুয়ে মুখ মুছতে মুছতে বলল, ওহ, তুমিই তবে ফ্যান লাইট জ্বালিয়ে এসেছো? আয়েশা খাতুন মুচকি হাসলেন মেয়েটার কথা শুনে। কাজে মনোযোগ রেখেই বললেন,
তো তুই কি ভেবেছিস কে জ্বালিয়েছে? চিত্রা আমতা আমতা করে বলল, কেউ না। আয়েশা খাতুন খিলখিল করে হাসলেন। চিত্রার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যার কথা ভেবেছিস সে তো গত 4 দিন ধরে বাড়িতেই আসেনি। কোথায় গেল, কি হলো কিছুই জানি না। ছেলেটা যে কবে মানুষ হবে। তোমার ছেলে কি মানুষ না, পরিটরি নাকি গো? কথা শেষ করে দুইজনই আবার নতুন উচ্ছ্বাসে হেসে দিল। তুহিন খাটে হেলান দিয়ে ফোন টিপছে। বনফুল কফির কাপ নিয়ে দরজার বাহিরে দাঁড়ালো। এ বাড়িতে এসেছে অনেকক্ষণ হলেও এ ঘরে এতক্ষণ আসার সুযোগ হয়নি। যখন দেখেছে তুহিনকে কফি দিতে হবে তখনই কাজটা নিজের হাতে নিয়েছে ওসিলাই। আসো বনফুল, দাঁড়িয়ে আছো কেন? তুহিনের কণ্ঠে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। সে ধীর পায়ে এগিয়ে গেল তুহিনের কাছে। কঠিন কফির কাপটা এগিয়ে দিতে দিতে বলল, তোমার জন্য দিয়েছিল বড় চাচি। তুহিন উঠে বসল। মিষ্টি হেসে বলল, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? মেয়েটার থুতনি প্রায় চিবুকের সাথে লেগে যাওয়ার জোগাড়। মাথাটা তেমন নিচু রেখেই ছোট ছোট করে বলল, কোথায় কষ্ট, অল্প একটু কাজ তো। তুহিন ক্ষীণ হেসে কফির কাপটা নিল। পা দুলাতে দুলাতে বলল, পড়াশোনার খবর কি? ভালো, মন দিয়ে পড়াশোনা করবে কেমন? বনফুল ডানে মাথা দুলালো। তুহিন কফিতে চুমুক দেওয়ার পর মেয়েটা প্রশ্ন ছুড়ল, তুমি কি কিছু বলবে আমাকে? চিতাবাঘ বলল। চিত্রার নাম শুনে তুহিন ভ্রু কুঁচকালো। কপাল কুঁচকে কিছুক্ষণ মনে করার চেষ্টা করে বলল, না তো, কি বলবো? বনফুল চোখ বড় বড় করে তাকালো। তার যা বোঝার সে বুঝে গেছে। মেয়েটা তার সাথে নিশ্চয় মজা করেছে, আর সে কিনা লাফাতে লাফাতে চলে এলো। নিজের কাজে নিজেই লজ্জা পেল সে। লজ্জায় সেখান থেকে চলে আসতে নিলে বাদ সাধল তুহিন। কফির কাপটা খাটের সাথে লাগানো ছোট্ট টুলটার উপর রেখে বলল, বনফুল দাঁড়াও, এসেছো ভালো হয়েছে, একটা কথা আছে। বনফুল চোখ তুলে তাকালো। কিছুটা আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? তুহিন খাট ছেড়ে উঠে দাঁড়ালো। অফিসের ব্যাগটা থেকে একটা প্যাকেট বের করে এগিয়ে দিল বনফুলের দিকে। মিষ্টি হেসে বলল, শুনেছিলাম তোমার পায়ে নূপুর নাকি ভীষণ ভালো মানাবে, তাই এনেছি। তুহিনের কথা শুনে মেয়েটা চমকে গেল। অনাকাঙ্ক্ষিত আনন্দে তার চোখ টলমল করে উঠল। কাঁদতে গিয়েও কাঁদল না, বহু কষ্টে চোখের জল আটকে রেখে বলল, কে বলেছে? শুনেছি কোথায় যেন, এবার নেও তো দেখি। শুনেছি কোথায় যেন, এবার নেও তো দেখি। তুহিনের তাড়া দেখে বনফুল হাত এগিয়ে দিল। কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা নিয়েই ছুটে চলে গেল তুহিনের ঘর ছেড়ে। লোকটা তার পছন্দের এত দাম দেয়, এতটা ভাবতেই তার ভীষণ রকমের কান্না এলো। বেশ রাত করে ঘুমানোর ফলে চিত্রার মাথা ভার হয়ে আছে। ঘুম থেকে ওঠার পরপরই বাহার ভাই এর চিন্তায় মেয়েটার আজকাল ঘুম হচ্ছে না। কিন্তু সে খবর কি মানুষটার আছে? গত 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে আছে। এদিকে চিত্রা মানবিক এদে কেটে রাত পার করছে। তাছাড়া রাতে ভীষণ বাজে স্বপ্ন দেখেছে, যার জন্য শরীরটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। চিত্রা ঘড়ির দিকে তাকালো। দুপুর 1টা বাজছে। চিত্রা অবাক, এত বেলা অবধি সে ঘুমিয়েছে। ধড়ফড় করে খাট থেকে উঠে বসল। বার কয়েক নিজের মাকে ডাকলো, কিন্তু উত্তর এলো না। একে একে সবাইকে ডাকলো, কিন্তু কোনো জবাব নেই। পুরো বাড়ি নিশ্চুপ নিস্তব্ধ।
চিত্রার কেমন ভয় ভয় করতে লাগলো। এর মাঝে ছোট চেরি ছুটে এলো, খুব বিজ্ঞ স্বরে বলল, এই চিত্রাবাবু, জানো কি হয়েছে? চিত্রা ভুরু কুঁকচালো, মাথা দুলিয়ে বলল, কি হয়েছে? আর বাড়ির সবাই কই রে? বাড়ির সবাই তো বাহার ভাইদের বাড়িতে। বাহার ভাই তো একটা বউ এনেছে বিয়ে করে, একটুও সুন্দর না। চলবে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ।